আমাদের প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায় সেই কবিই তো বলে গেছে, কোথাকার তরবারি কোথায় রেখেছ। সত্যি সত্যি যে তরবারি দিয়ে আসলে তদন্তের প্রয়োজন, যে তরবারি আসলে খাপ থেকে বের করার কথা তদন্তের প্রয়োজনে, সেই তরবারির অপপ্রয়োগ হচ্ছে। আমি কোতোয়ালের তরবারির কথা বলছি, পুলিশের কথা বলছি। নিশ্চিতভাবে রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ হোক অথবা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ লালবাজারের অথবা সিআইডি, নিশ্চিতভাবে গোটা বিশ্বে খ্যাতি, নাম এক কথায় অতুলনীয়। কিন্তু সেই সিআইডিকে কখনো কখনো কলকাতা পুলিশের বিরুদ্ধে একই অভিযোগ এসছে করেছেন বিরোধীরা। তাদেরকে কি তদন্তের থেকে বেশি আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্যের জন্য, উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করা হচ্ছে? কল্যাণী এইমসে নিয়োগের দুর্নীতি হয়েছে, অভিযোগ উঠেছিল। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্তভার হাতে নিয়েছিল। অথচ যে সংস্থার বিরুদ্ধেই তদন্ত, তা একটি কেন্দ্রীয় সংস্থা। তাদেরকে জানানোর পর্যন্ত প্রয়োজন মনে করেনি সিআইডি যে তারা একটি তদন্ত চালাচ্ছেন ওই সংস্থাতে নিয়োগ দুর্নীতির যে অভিযোগ এসছে তার পরিপ্রেক্ষিতে। এরপরেও কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরেও সিআইডি কি সচেতন হবে? সিআইডি জানাবে ভবিষ্যতে এমন কোনো তদন্তের ভার তাদের হাতে এলে তারা কতদূর যেতে পারে সে সম্পর্কে সচেতন হবে, জানাবে প্রয়োজনীয় কেন্দ্রীয় সংস্থাকে? নাকি যে অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে তারা কাজ করে চলেছেন বলে বিরোধীদের অভিযোগ, সেই অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনেই তারা হিল্লি দিল্লি ছুটে বেড়াবেন? যে রাজ্যের সরকার পড়ছে, মানে যার মেয়ের বিয়ে, তার হুঁশ নেই। আর পাড়াপড়শি মানে পশ্চিমবঙ্গের সিআইডির ঘুম নেই। তাই আসাম, দিল্লি আর বারবার অভিযোগ যে ওখানে বাধা দিচ্ছে, ওখানে আটকাচ্ছে। আজকে কিন্তু হাইকোর্ট সতর্ক করল। কোন তদন্ত, কিসের তদন্ত, এক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থাকে জানানোর কথা বলেছে। এরপরেও কি সিআইডির ঘুম ভাঙবে, হুঁশ ফিরবে? কি বলছেন বিরোধীরা, কোথায় বিতর্ক, সবটা নিয়েই আসবো আজকের বিস্তারিত বিতর্ক পর্বে। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। এইমস নিয়োগ দুর্নীতি তদন্তে বিপাকে সিআইডি। দুর্নীতি দমন আইনে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করতে হলে কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগে তদন্ত করছে সিআইডি। সেই তদন্তের ক্ষেত্রেই সিআইডিকে সতর্ক করল হাইকোর্ট। কেন্দ্রের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য আদালতে অভিযোগ করেন, কেন্দ্রের অনুমতি না নিয়েই তদন্ত চালাচ্ছে সিআইডি। এইমসে বেআইনি নিয়োগের তদন্তভার সিবিআইকে দেওয়ার আবেদনও জানানো হয়েছে। সংবিধানের ঊর্ধ্বে তো কেউ নয়। দেশ চলার জন্য বেশ কিছু নিয়মকানুন আগে থেকে সংবিধানে তৈরি করা আছে। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র তাদের এই এসএসসি দুর্নীতি থেকে চোখ ঘোরানোর জন্য এই কাজ করছিলেন। এইমসের যে চাকরির কথা বলা হচ্ছে, সোকল্ড চাকরি, সেই 4 মাসের একটা কাজ, কন্ট্রাকচুয়াল কাজ, সেই কাজের ব্যাপারে দুর্নীতির মিথ্যে অভিযোগ তুলে নিজেদের পাপ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। তো আইনের কথা আইন বলেছেন, এখন এটা সম্পূর্ণ কোর্টের বিষয়। আসল বিষয় হচ্ছে কল্যাণী এইমসের দুর্নীতি সামনে চলে এসছে। বিজেপি নেতারা নিজেদের মেয়ে, নিজেদের পুত্রবধূ এদের বেআইনিভাবে চাকরি দিয়েছেন, তার তদন্ত সিআইডি করছে। আর একটা অংশ বিজেপির সেটা ঠেকাতে নেমেছে। আদালতের এই পর্যবেক্ষণের মানেটা বুঝতে পারছে সিআইডি। রাজ্যে ইডি সিবিআই জালে যত বেশি নেতা মন্ত্রীরা জড়িয়ে যাচ্ছেন, তত বেশি সক্রিয় হচ্ছে সিআইডি। এমনকি রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও হানা দিচ্ছে। সেখানে আবার সিআইডির অভিযোগ, অসম থেকে দিল্লি বাধা দেওয়া হয়েছে তাদের তদন্তকারীদের। কিন্তু এখানেই পাল্টা প্রশ্ন উঠছে যে তদন্তের শাখা পোশাখা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে গেছে, সেখানে কেন তদন্তে এ রাজ্যের সিআইডি? সেরকম মামলার ভার তো সিবিআইকেই দেওয়া হয়। তাহলে কি তদন্ত নয়, উদ্দেশ্য অন্য কিছু? আদালত যে সিআইডির প্রতিটি পদক্ষেপে নজর রাখছে তা স্পষ্ট পর্যবেক্ষণে। এইমস দুর্নীতি হোক, ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের কাছ থেকে টাকা উদ্ধার বা বিরোধী নেতা নেত্রীদের সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ, স্রেফ দুর্নীতির তদন্ত নয়। সিআইডির তৎপরতা যদি অন্য কোনো কারণে হয়, সেক্ষেত্রে আদালতে যে কড়া ভৎসনার মুখোমুখি হতে হবে সোমবারের পর্যবেক্ষণে তা স্পষ্ট। রিপাবলিক বাংলা। ইনি আজকের বিতর্কে, মূল বিতর্কে যাওয়ার আগে আজকের বিতর্কে মূল প্রশ্নগুলো। আমার আজকের অগ্নিবাণ 1,
এইমস তদন্তে অনুমতির কথা জানতো না সিআইডি? এত প্রাচীন তদন্তকারী একটি সংস্থা, তারা জানতো না যে কেন্দ্রীয় কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেমন দুর্নীতির অভিযোগই আসুক না কেন তার তদন্ত করতে গেলে কেন্দ্রের অনুমতি প্রয়োজন? নাকি জেনে শুনেই অনুমতি না নিয়ে এগিয়েছিল সিআইডি? অগ্নিবাণ 2, সিআইডি তৎপরতা স্রেফ পাল্টা তদন্তের জন্য? অগ্নিবাণ 3, আদালতের নির্দেশে থামবে এই পাল্টা তদন্তের প্রহসন? আমার সঙ্গে উপস্থিত অতিথি যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন আমার সঙ্গে, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রদীপ্ত মুখার্জি। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম মুখপাত্র চন্দন চট্টোপাধ্যায় রয়েছেন এবং রয়েছেন সন্দীপা চক্রবর্তী কংগ্রেস মুখপাত্র। আমি একেবারে শুরুতে প্রদীপ্তবাবু আপনার কাছেই আসি। একেবারে বেসিক 3টে কোশ্চেন, এগুলো যদি এক এক করে উত্তর দেন আমার অগ্নিবাণগুলো। জানতো কিনা সিআইডি, নাকি জেনে শুনেই শেষমেশ এই অনুমতিটা নেয়নি? আসলে তারা কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে তদন্ত করছে। দেখুন, সিআইডিতে একজন আইপিএস রয়েছেন 1 নম্বর। 2 নম্বর, একটা প্রাচীন সংস্থা, যেমন আপনি বলেন 1907 সালের পর থেকেই এটা করছে এবং সেন্ট্রাল পুলিশ কমিশনের রেকমেন্ডেশনে আসছে। কিন্তু জানা বা না জানার বাইরে গিয়েও কিন্তু একটা দিক আছে। না জানার জন্য ভর্ৎসনা হলে তার আর একটা দিক আছে, আবার যদি জানার পরে হাইকোর্ট সঠিক ডাইরেকশন দেয় তার আর একটা দিক আছে। কিন্তু তাই বলে বিভিন্ন বিজেপির নেতাকর্মীর অভিযোগ বিজেপির নেতাকর্মীর বিরুদ্ধে সেটা মিথ্যে হয়ে যায় না। মিথ্যে হয়ে যায় না যে একটা অসৎ উপায় অবলম্বন করে চাকরি পাওয়া হয়েছে। যেমন বারংবার রাজ্যে বিরোধীরা অভিযোগ করছে, যেটা আমরাও বারবার মানতে বাধ্য হই বিভিন্নভাবে, যে আমাদের এখানে একটা প্রসিডিওর চলেছে, যে প্রসিডিওরটার জন্য রাস্তায় ছেলেমেয়েরা রয়েছে, ফলে সেই প্রসিডিওরাল ল্যাপস নিয়ে কিন্তু প্রশ্নটা আসে। তাহলে এখানে কেন সেই প্রশ্নটা বাতিল হয়ে যাবে? আজকে কেন প্রশ্নটা বাতিল হয়ে যাবে যে জগন্নাথ সরকার তার নিজের প্রভাব খাটিয়ে ওখানে চাকরিটা দিয়েছে? আজকে কেন এই প্রসঙ্গ আসবে না যে সিআইডি যখন রাজ্যের বাইরে কোথাও তদন্ত করছে তখন সেন্ট্রাল বাহিনী বা কেন্দ্রীয় পুলিশ তাদের আটকে দিচ্ছে? দিল্লিতে অমিত শাহের পুলিশ তদন্ত করছে কি? এখানে আমার প্রশ্ন, তদন্ত করছে না সেটা কি আপনি কি করে জানবেন? তদন্তের উদ্দেশ্যে যাচ্ছে কি? অবশ্যই তাই। আজকে ঝাড়খণ্ডে সরকার পড়বে, সিআইডির ঘুম নেই। ঝাড়খণ্ডে সরকার পড়বে, সিআইডির ঘুম নেই। আপনারা বলছেন সেফ করিডর হয়ে গেছে। এই সিআইডি একের পর এক তদন্তের ঘটনায় মুখ পুড়িয়ে বসে আছে, এখনো পর্যন্ত কিনারা করতে পারেনি। ঝাড়খণ্ডে সরকার বাঁচানোর জন্য আমি বলে দিই, তাও কনভিকশন। ঝাড়খণ্ডের স্পিকারের হুঁশ নেই, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর হুঁশ নেই, সিআইডির ঘুম উড়ে গেছে সরকারটা বাঁচানোর জন্য। কনভিকশন রেট সিবিআই থেকে অনেক ঊর্ধ্বে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে সত্যি ঝাড়খণ্ডে হচ্ছে পশ্চিমবঙ্গের ঘুম থাকবে কেন? প্রশ্নটা হচ্ছে আপনারা তো বারংবার দেখাচ্ছেন, আপনারা মানে আপনি নন, সামগ্রিকভাবে, যে পশ্চিমবঙ্গ সেফ প্যাসেজ হচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশ কি করছে, পশ্চিমবঙ্গের তদন্তকারী সংস্থা কি করছে? তখন যখন পশ্চিমবঙ্গের তদন্তকারী ঝাড়খণ্ড সংস্থা ঝাড়খণ্ডে সরকার ফেলার থেকে বাঁচিয়ে দিল, একটা অনৈতিক কাজ থেকে বাঁচিয়ে দিল, তখন আপনারা বলছেন কেন করতে যাবে? এটা ভালো লাগতো, এটা সত্যি ভালো লাগতো প্রদীপ্তবাবু, যখন এই সময় আমরা আলোচনা করছি সেই সময় যদি এই তথ্যগুলো সামনে না আসতো যে বেসরকারি ব্যাংকের এটিএম এর টাকা ভরার গাড়িতে অন্তত 3টে সংস্থার গাড়িতে গরু পাচারের টাকা পাচার করা হতো, এবং সেটা তো দেখুন, আমি তো বলছি, দেখুন আমাদের এখানে মুশকিল কি হচ্ছে, গরুর হরিয়ানা থেকে, গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে একদম যে কোনো ভাবে চলে এসেছে। গরু পাচারের টাকা সেটা যে কোনো ভাবে চলে এসেছে। 1 লাখ 1 কোটি টাকা নিয়ে সিআইডির কি বিরাট এইটাই তো বলছি, তদন্ত প্রতিযোগিতা। আসাম, মানে অন্য রাজ্যে যখন যাচ্ছে, টাকাতে নজর নেই। অন্য রাজ্যে যখন যাচ্ছে তখন সেটা হদিশ কারুর থাকছে না, ইন্টারস্টেট পুলিশেরও থাকছে না, বা বর্ডার পুলিশেরও থাকছে না, সেক্ষেত্রে রাজ্য পুলিশের দায় থাকছে। আপনি বলছেন, তাহলে আপনি এটাও মেনে নিচ্ছেন, থ্যাংক ইউ, যে আজকে রাজ্য পুলিশ যে সিআইডির তদন্ত করছে সেটাও প্রশংসাযোগ্য। ওটা যদি প্রশংসাযোগ্য না হয় তাহলে এটা প্রশংসাযোগ্য, এটা কিন্তু আপনার কথা থেকে প্রমাণিত হচ্ছে। ভীষণ প্রশংসাযোগ্য। আমি আমার শুধু একটাই প্রশ্ন, যে সিআইডির বেসিক যে প্রয়োজনগুলো রাজ্যের মানুষের, মানে এই রাজ্যের মানুষের, আমি কখনো একটা তদন্ত সংস্থাকে সীমায়িত করছি না, কিন্তু মূলত তো পশ্চিমবঙ্গের মানুষের জন্য, মূলত তো পশ্চিমবঙ্গের স্বার্থে, সেখানকার থেকে নজরটা একটু ঝাড়খণ্ডে বেশি দেখছি। ওটা নিয়েই জিজ্ঞাসা করলাম। আমি তরুণজ্যোতি বাবুর কাছে আসবো। তরুণজ্যোতি বাবু, আচ্ছা, এটা খুব বেসিক জিনিস বলি। এতক্ষণ ধরে অনেক গল্প শুনলাম, আকাশ কুসুম গল্প অনেকেই শুনলাম। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988 সালে আসে। 26শে জুলাই 2018 তার একটা অ্যামেন্ডমেন্ট হয়। আপনাকে একটু কারেক্ট করে দেওয়া ভালো। আপনি বললেন না কেন্দ্রীয় সংস্থা, নট অনলি দ্যাট, কোনো রাজ্যের আমলা, কোনো সংস্থা, কোনো কেন্দ্রীয় সংস্থা
এদের অফিসার এদের এগেনস্টে যদি কোনো তদন্ত হয় তাহলে প্রায়ার অ্যাপ্রুভাল লাগে সেকশন 17A অফ দ্য প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট অনুযায়ী। সিআইডি একটা অনেক প্রাচীন সংস্থা এবং কলকাতা পুলিশের একটা গর্বের সংস্থা, মানে পশ্চিমবঙ্গ পুলিশের গর্বের সংস্থা বলাই যায়। তার ওপরে বসে আছেন আমাদের আবার মুখ্যমন্ত্রী, মানে পুলিশ মন্ত্রীও বটেন। এই মানে সিআইডি জানতো না? সিআইডি যদি প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট সম্বন্ধে নাই জানে তাহলে ওই ডিপার্টমেন্টটাকে তুলে দেওয়া উচিত, রদ্দির দরে বেছে দেওয়া উচিত। যদি ওদের কোনো বেসিক সেন্স না থাকে, বেসিক লয়ের আইডিয়া না থাকে, এরকম ডিপার্টমেন্টকে আমাদের টাকা দিয়ে পুষে লাভ কি? এর থেকে 4টে ছাগল পোষা ভালো। এরকম লোকজনকে পোষার থেকে 4টে ছাগল পোষা ভালো, তাদের অনেক উপকারে আসবে। যারা জানতো না এনকোয়ারি অর ইনভেস্টিগেশন সম্ভব না উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, এমস দুর্নীতির সাথে চাকরির দুর্নীতির একটা কম্বাইন করে দেওয়া হচ্ছে। দুটোর বেসিক ডিফারেন্স আছে অনির্বাণ। ফার্স্ট বেসিক ডিফারেন্সটা কি? চাকরির দুর্নীতি যেগুলো হয়েছে বা ওয়েস্ট বেঙ্গলে যেগুলো নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি হয়ে গেলে প্রত্যেক কটা ক্ষেত্রেই দেখি আমরা সরকারি চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সরকারি নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এবার এইমসের ক্ষেত্রেটা কি? এইমসের ক্ষেত্রে প্রাইভেট একটা সংস্থা, বেসিল নামক একটা সংস্থা, সেই সংস্থা টেম্পোরারি কিছু জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। সেখানে যদি দুর্নীতি হয় অবশ্যই তদন্ত হওয়া উচিত, আমি সাপোর্ট করি। যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় মানে দুর্নীতি হলে তদন্ত হোক, সত্যিটা সামনে আসুক। সাথে সিআইডি যখন এত তৎপর তদন্ত করার জন্য, করুক না, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নিয়ে একটু তদন্ত করুক, খাদ্য দপ্তর নিয়ে। আপনার কথা সূত্র ধরে আমার একটা প্রশ্ন, আমি একটু চন্দনবাবুর কাছে যাচ্ছি। চন্দনবাবু, আপনার কি মনে হয়, ধরুন এই রাজ্যে যদি বিপুলভাবে নিয়োগ দুর্নীতির তদন্ত এবং সেই সূত্রে এই যে কোটি কোটি টাকা উদ্ধার, এই গয়নার ছবি, এই বাড়ি জমি সম্পত্তির ছবি সব সামনে না আসতো, তাহলে কি সত্যি সত্যি এইমসে একটা কি বেসরকারি এজেন্সির মাধ্যমে কয়েকজনের নিয়োগ, তাতে আবার দুর্নীতি, মানে আমি তো জানি রাজ্যের সমস্ত হাসপাতালগুলিতে এমন অসংখ্য নিয়োগ ঘটেছে বেসরকারি এজেন্সি, সিভিক পুলিশ বড় এক্সাম্পল। হাইকোর্ট বলেছিল, অনির্বাণ একটা 10 সেকেন্ড নিয়ে নিচ্ছি এক্সট্রা আমি, হাইকোর্ট বলেছিল যারা সিভিক পুলিশে নিয়োগ করেছে তাদেরকে নিয়ে এসে হাইকোর্ট জজ করে দাও। হিসাবে দেখা গেছে প্রতি সেকেন্ডে 2টো করে নিয়োগ হয়েছিল, প্রত্যেকটা হাসপাতাল থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে। বিভিন্ন ক্ষেত্রে আমি একটু চন্দনবাবুর কাছে আসি, জাস্ট এটা তুমি একটু ধরিয়ে দিও যে অভিযোগটা কাদের তরফ থেকে। আমি একটু চন্দনবাবুর কাছে আসি। চন্দনবাবু, আপনার কি মনে হয় যে প্রথমটা না ঘটলে দ্বিতীয়টা ঘটতো? মানে এই তদন্তগুলো কি কার্যকারণ সম্পর্কিত? মানে সেটা কি হাইকোর্টের নজরে আসছে? যে কোনো দুর্নীতি যে কোনো আমলেই ঘটে থাকুক, যত বছরের পুরনোই হয়ে থাকুক না কেন, আলোচনার টেবিলে এনে টেবিল গরম করা, বাজার গরম করা, এটা একটা সত্যি সত্যি প্রকৃত তদন্ত করে তার ফলাফল মানুষের কাছে যাওয়া এবং যার শাস্তি পাওয়ার তাকে শাস্তি দেওয়া উচিত, এটাই তো কাম্য, এটাই কাম্য। কিন্তু বিপদ হচ্ছে এখানে ঘটে গেল হচ্ছে আবদুল্লাহ মর্জিনার আলিবাবার 40 চোর সেই কেস। দেখুন, আলিবাবা এই যে সম্পত্তিগুলো চুরি হলো, আলিবাবা 40টা চোর মিলে এরা রেখে গেল কাশেমের বাড়িতে। কাশেমের বাড়িতে রেখে যাওয়ার পর সেখানে একটা চিহ্ন চুন দিয়ে দাগ করে গেল। এখন তারপরে চোরেরা যখন দেখলো যে কোনটা বুঝতে পারবে, মর্জিনা সবার বাড়িতে একটা করে চুন দিয়ে দাগ কেটে দিল। ঘটনাটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে যে যখন পাথর অপার সম্পত্তি পাওয়া যাচ্ছে, বোমভোলা, ভোলে বোম, রাইস মিল, মানে খুঁজতে গেলাম আমরা চাকরি চুরি, খুঁজে বেরোলো অপা, তারপরে গরু, তারপরে গাড়ি, তারপরে চালকল। এখন শাসকের হঠাৎ মনে পড়ছে যে এই ধরনের সিআইডি তদন্ত, যেমন বিভিন্ন বিতর্ক সভায় যখনই এই চুরি ধরা পড়ে, প্রকাশ্যে টাকা দেখা যায়, রাশি টাকা জমি, শুধু 2 জন, এখনো পর্যন্ত মাত্র 2, লিস্ট অনেক লম্বা একদম ওপর থেকে নিচ, তখনই এরা দেখবেন কোনো বিতর্ক সভায় বলবে এই মুঘল আমলে কি হয়েছিল, বাদশার আমলে কি হয়েছিল, সিদ্ধার্থ শঙ্কর কি হয়েছিল, ওই আমলে এই হয়েছিল, এই বলে আসলে নিজেদেরকে জাস্টিফাই করার চেষ্টা করে। বলে আমার কথা খুব পরিষ্কার, রাজনীতি যে কোনো আমলে হয়ে থাকুক তার স্বচ্ছ তদন্ত করে রাজনীতিকরা সেটা জাস্টিফাই করার চেষ্টা করতেই পারেন। কিন্তু এত নামি একটা সংস্থা, একটা খ্যাতি রয়েছে যে সংস্থার, সেই সংস্থার গিয়ে হাইকোর্টে মুখ পুড়ছে, সে মিনিমাম বেসিক নিডটুকু তদন্তের ফুলফিল করছে না। আমার প্রয়োজন রাজনীতিকরা সারা বছর এটা করে থাকেন, আমার বক্তব্য সেটা করুন, তাদের প্রয়োজনে তারা করুন, সংস্থাগুলোকে বদনাম করার কি প্রয়োজন? তো এই সিআইডি থেকে আপনি কি আশা করবেন? সমস্যা তো আগেই বদনাম হয়ে আছে। এই রাজ্যে যতবার সিআইডি তদন্ত হয়েছে তার আগে রাজ্য সরকারের প্রধান সিআইডি কি বলতে পারে, কি হয়েছিল তা তিনি আগে ঘোষণা করেন। যে কোনো মৃত্যুর ক্ষেত্রে, যে কোনো ঘটনার ক্ষেত্রে, ছোট ঘটনা হোক, বাচ্চাদের ঘটনা হোক, তুচ্ছ ঘটনা হোক, বাচ্চারা এরকম করে থাকে হোক, ওই ছেলেটা ভালো ছেলে ছিল, আমার সঙ্গে সম্পর্ক ছিল, আনিস খানের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে আগেই সরকার ঘোষণা করে, সিআইডি তার পিছু যায়। যাওয়ার কথা সিআইডি আগে, সরকার পিছনে, তা
নয়, সিআইডি যাবে পিছু পিছু, আগে যাবে সরকারের প্রধান। এটাই তো দস্তুর হয়ে গেছে এই সরকার। বেশ বেশ, আমি এরপর অনির্বাণ বাবুর কাছে যাই। অনির্বাণ বাবু, আপনি একমত না অন্য কোনো মত আছে আইনজীবী হিসেবে আপনার? না অনির্বাণ, এখানে একটা মিয়ার টেকনিক্যালিটির জায়গা থেকে সিআইডিকে হাইকোর্ট একটা কিছু করতে মানা করছে বা কশাস হতে বলছে, আমি ব্যাপারটাকে এত ছোট প্রেক্ষিতে দেখতে রাজিও নই, পারছিও না। কারণ ওই যে লেডি জাস্টিসের যে মূর্তিটা আপনারা কোর্টে দেখেন, সিনেমায় প্রচুর ব্যবহার করা হয়, তার দুটো দাড়িপাল্লায়, একটা দাড়িপাল্লায় যদি জাজ লোয়ার ফ্রেম বাঁধানো ছবি থাকে, আর একটা দাড়িপাল্লায় যদি হাস্যমুখ রঞ্জন গগৈয়ের ছবি থাকে, জাজকেও তো ভাবতে হয় যে দাড়িপাল্লা কোন দিকে গেলে কি ধরনের রায় আমাকে দিতে হবে। এবং বৃহত্তর প্রেক্ষিতটা এটাই যে ধীরে ধীরে আমরা একটা কমপ্লিটলি সেন্ট্রালাইজড স্টেটের দিকে যাচ্ছি। স্টেট মানে আমি এক্ষেত্রে রাষ্ট্রের কথা বলছি, যেখানে বেসিক্যালি রাজ্য তার হাতে ক্ষমতা, সাংবিধানিক ক্ষমতা এসব আর কিছু থাকবে না। এক কেন্দ্রীকরণের জায়গায় যাবে যেখানে রাজ্য পুলিশ বলে আর কিছু থাকবে না, সিআইডি ইত্যাদি কিচ্ছু থাকবে না। গোটাটাই একটা ইউনিয়নের আন্ডারে ইউনিটারি একটা গভর্নমেন্ট তৈরি হতে চলেছে। সেই লক্ষ্যে যাবতীয় আয়োজন চলছে, অন্য কিচ্ছু না। আপনি যদি একটা টেকনিক্যালিটির কারণে সিআইডিরও প্রশ্ন তোলেন, একটু আগে তরুণ বলছিল তাহলে 4টে ছাগল পুষি, তাহলে ইডি যার কনভিকশন রেট হাস্যকর রকমের 0.05%, তাদের বদলে তাহলে কাকে পোষা উচিত? একটা ছাড়পোকা। বেশ, কিন্তু আমি শুধু একটা প্রশ্ন করছি অনির্বাণ বাবু আপনার কাছে, আসবো তরুণজ্যোতি বাবু, তো আপনি আপনার রাজনৈতিক জায়গা থেকে বলবেন, কিন্তু আমার তদন্তকারী সংস্থা নিয়ে যেহেতু প্রশ্ন, তাই আমার প্রশ্ন অনির্বাণ বাবু, যবে থেকে রাজ্যে সিবিআই তদন্ত করতে এসছে তবে থেকে আমরা শুনছি সামনে কি প্রতিশোধ স্পৃহাতে হচ্ছে নানা তদন্ত। তা প্রতিশোধের নমুনা কেমন দেখুন, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, বর্তমান কেন্দ্রীয় সহসভাপতি, তিনি বলছেন তার দলের কর্মীরা যে খুন হয়ে গিয়েছেন একের পর এক, তিনি নিজে কতজনের স্মৃতিতে মালা দিয়েছেন, তার কোনো বিচারই হলো না, সিবিআই করতে পারেনি। এখন যে কোনো একটা জিনিস মানতে হবে, হয় দিলীপ ঘোষ সত্য, তার বিচার না পাওয়া, তার দলের কর্মীদের হত্যার বিচার না পাওয়া সেটা সত্য, অথবা তৃণমূল কংগ্রেসের যে বিবরণ সেটা সত্য। আমার সামনে দেখুন বিশ্বজিৎ সরকারের উদাহরণটা আছে, যিনি প্রত্যেক সপ্তাহে 2বার করে কোর্টে দৌড়ন, কখনো ক্ষতিপূরণ পেতে, কখনো সিবিআইকে আরেকটু দ্রুত তদন্ত করতে বলুন, ধর্মাবতার অমুক 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 অমুককে এখনো পর্যন্ত ডাকা হয়নি। এবং সিবিআই তাহলে কার নির্দেশে চলে, কাদের কথায় চলে? মানে সিবিআই কি সত্যি যেভাবে আপনারা বলছেন যে কেন্দ্রের কথায় চলছে, রাজ্যের সব সংস্থা উঠে যাচ্ছে, তদন্ত কোনো কিছু করতে পারছে না রাজ্যের সংস্থাগুলো, সত্যি সেটা নাকি না এটাও আসলে একটা রাজনৈতিক অভিযোগ? দেখুন অনির্বাণ, সিবিআই শোনাবো দিলীপবাবু বক্তব্যটা, দাঁড়ান আজকে একবার শোনাই। কালকে দিলীপবাবু বলেছিলেন সেটিং ছিল সিবিআই এর সঙ্গে, তাই দুর্নীতির তদন্তে ইডি এসছে। আজকে দিলীপ ঘোষ বলছেন যে সিবিআই তার দলের একের পর এক কর্মী খুন হয়ে যাওয়ার পরও তদন্ত করে তাদেরকে কিছুই দিতে পারেনি, সাংবাদিক সম্মেলন করে বলছেন। কি বলেছেন দিলীপবাবু, আসুন শুনেন। কারো দায় আমার নাই, আমার কর্মীদের সঙ্গে আছি। আমি 100 জন কর্মীর মৃতদেহের উপরে মালা চড়িয়েছি, সেজন্য আমার বুকে জ্বালা আছে। আমি বলবো কোনো সিবিআই, কোনো পুলিশ, কোনো সরকারের দায় আমার নাই। আমি রাজনীতি করেছি, আমি ন্যায় চাই। কারো দায় আমার নেই, আমি রাজনীতি করে এসেছি, শুধুমাত্র আমার কর্মীদের কথা আমি বলবো, এবং তাদের পরিবার এখনো বিচার পাননি যারা খুন হয়ে গিয়েছেন। অনির্বাণবাবু, এরপরেও এটা মানতে হবে যে সিবিআই কেন্দ্রীয় সরকারের কথা এখানে প্রতিশোধ স্পৃহায়, রাজনৈতিক প্রতিশোধ স্পৃহায় তদন্ত করতে এসছে। দেখুন এই মুহূর্তে রাজ্য বিজেপির তো 3টে ভাগ, দিলীপবাবু একটি ভাগের নেতা, সুকান্তবাবু আরেকটি ভাগের, এবং শুভেন্দুবাবু আরেকটি ভাগের। কেউ কারো কর্মসূচিতে যান না, কেউ কারো প্রায় মুখ দেখা দেখি বন্ধ। এমত অবস্থায় শুভেন্দু অধিকারীর ভাগটা যদি হঠাৎ করে নিভে যায়, সিবিআই বা ইডি যদি তাকে গিয়ে কপাত করে ধরে জেলে ভরে দেয়, কার লাভ? আপনি যখন একটা প্রশ্নের বিচার করবেন সার্বিকভাবে বিচার করুন। আজকে দিলীপ বাবু এত কান্নাকাটি করছেন সিবিআই কে নিয়ে, সরাসরি সংসদে দাঁড়িয়ে তাহলে কি আপনার এই যুক্তিতে তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, তার বিভিন্ন সময় করা সিবিআই সম্পর্কে বিভিন্ন মন্তব্য, এখন করা বিভিন্ন মন্তব্য, পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে করা মন্তব্য যার জন্য দল তাকে সেন্সার করে, এগুলোকেও ভাবে বাজিয়ে দেখবো? দেখুন তদন্তকারী সংস্থা নিয়ে কথা হচ্ছে, আমার মনে হয় অনির্বাণ বাবু আমাদের একটু সিরিয়াসলি ভাবা উচিত। আমি তো রাজনীতির জায়গা থেকেই ভাবতে রাজি নই, তবু আপনারা রাজনৈতিক দলের জায়গা থেকে বলছেন, রাজনৈতিক মতের জায়গা থেকে বলছেন, এইটুকু ঠিক আছে। এবার দলের ভিতরে যদি অনুর ভিতরে পরমাণু খুঁজতে যান, তাহলে ওই অপাটপা হয়ে যাবে না তো আবার?
দেখুন, কুণাল ঘোষ অন্তত এই মুহূর্তে বা বিগত বেশ কিছু বছর তো জনপ্রতিনিধি নন, মাননীয় দিলীপ বাবু সাংসদ এবং সম্ভবত দ্বিতীয়বারের জন্য সাংসদ হয়েছেন। একটা টেকনিক্যালিটিস বেরিয়েছে, জনপ্রতিনিধি নন। জনপ্রতিনিধি না হলে অবশ্যই রাজ্যে অনেক সুবিধা পাওয়া যায়, পুলিশের সামনে পুলিশকে বোম মারতে বলে অসুবিধা নেই, পুলিশ উল্টে এসকর্ট দেয়। সন্দীপা আছে তো উদাহরণ অনুব্রত মণ্ডলের। দিলীপ বাবু সাংসদ হিসেবে আমি শুনেছি আপনি যেটা বলতে চেয়েছেন, জনপ্রতিনিধি না হওয়ার জন্য দিলীপ বাবুর হওয়ার জন্য দিলীপ বাবুর যে দায় এবং না হওয়ার জন্য কুণাল বাবুর যে নির্দায়, আমি সেটা শুনলাম। সন্দীপ, আপনার কি মনে হয়? অনুব্রত মণ্ডল ওরকমই এনজয় করেছেন আর কি, জনপ্রতিনিধি নন, পুলিশের সামনে বলেছেন পুলিশকে বোম মারুন, পুলিশ তারপরে এসকর্ট করেছে। তারপর মাননীয়ার পাশে বসে বলেছেন যে সুচপুরের বকটুয়ের কাণ্ডটাকে সুচপুরের মতো সাজিয়ে দিন, মাননীয়া সেটাকেও হজম করে নিয়েছেন। মাননীয়া ব্যাপারটা হচ্ছে মাননীয়া নিজের সুযোগ সুবিধা মতো উনি জানেন না, এই চলছে আমাদের রাজ্যে গত 11 বছর ধরে। এই যে রাজীব ব্যানার্জি, উনি যখন বিজেপিতে গেলেন, মাননীয়া জেনে ফেললেন যে রাজীব বংশায়ক দপ্তরে কত নাকি দুর্নীতি হয়ে গেছে, যেই আবার ব্যাক টু তৃণমূল, এখন উনি কিছুই জানেন না। তো সুযোগ আর সুবিধার মধ্যে থেকে তৃণমূল দলটি খেলা করছে এবং তৃণমূল দলের সুপ্রিমো মাননীয়া মমতা ব্যানার্জি খেলা করছেন। এই অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি, এরা হচ্ছে সবাই এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। কান কিন্তু এই মানে কান বলুন, চোখ বলুন, এইগুলো হচ্ছে এরা। মাথা কিন্তু বসে আছে নবান্নের 14 তলায়, এবং এই যে কান অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে টানা হচ্ছে, আমরা নিশ্চিত মাথাও ধরা পড়বে, মাথাকেও নামতে হবে নবান্নের 14 তলা থেকে। কিন্তু যে জিনিসটা বলতে চাইছি, আপনি প্রশ্ন করেছেন যে সিবিআই এর পাল্টা সিআইডি, যে এইমস কাণ্ডটি নিয়ে, কিন্তু আমি আপনাকে বলতে চাই অনির্বাণ বাবু, আপনি একজন প্রাজ্ঞ সাংবাদিক, আপনিও জানেন খুব ভালো করে এই ঘটনাটা, এইমসের ঘটনাটা বেশ কয়েক মাস আগে কিন্তু আমরা মিডিয়ার থ্রুতেই জানতে পেরেছিলাম এবং পেপারে উঠেছিল সেটা, তখন কিন্তু সেটা নিয়ে কেউ বেশ এটা নাড়াচাড়া করেনি। তখনই করা শুরু করলো যখন ওই পার্থ চ্যাটার্জির কেসগুলো ধরা পড়ছে, তখনই করা শুরু। আমাদের তৃণমূল সরকারের কাছে আমাদের একটা প্রশ্ন বরাবর ছিল, অনির্বাণ বাবু শুনুন, তৃণমূল সরকারের কাছে বরাবর একটি প্রশ্ন আমাদের ছিল যে আপনারা বলছেন সিবিআই অমুক করছে, সিবিআই তমুক করছে, সিবিআই ইডি বিভিন্ন দোষে দুষ্ট হয়ে আছে, তাহলে কেন আপনারা যখন জানেন যে আপনারা স্লোগান দিচ্ছেন চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা, আপনারা যখন তৃণমূল যখন জানে শিশির অধিকারীর ছেলে শুভেন্দু অধিকারীর চোর, তাহলে এই পর্যন্ত শুভেন্দু অধিকারীকে তৃণমূল সরকারের পুলিশ গ্রেফতার করলো না কেন? আপনারা স্লোগান দিতে পারেন, কিন্তু গ্রেফতারের বেলায় আইনি কাজ করার বেলায় কংগ্রেসের সরকার মুখে কুলো পেটে বসে থাকে কেন? প্রদেশ কংগ্রেস কি আদৌ ঝাড়খণ্ডের সরকারটা বাঁচুক এটা চায়? না, অনির্বাণ বাবু সে প্রশ্নটা আসবো, কিন্তু তার আগে আমি একটু প্রদীপ্ত বাবুর কাছে যাই। আপনার কথা সূত্র ধরে যাচ্ছি, নেব আমি আপনার কথা সূত্র ধরে একটু প্রদীপ্ত বাবুর কাছে যাচ্ছি। প্রদীপ্ত বাবু, এই যে শুভেন্দু অধিকারী, মানে আমি ধরে নিচ্ছি যখন এত বড় একজন নেতা সম্পর্কে এত বড় বড় অভিযোগ আপনাদের দল এত লাগাতারভাবে করে যাচ্ছে, ধরে নিচ্ছি একটা মিনিমাম দায়িত্ববোধ থেকে করছে, ন্যূনতম দায়িত্ববোধ থেকে, তার কিছু ভিত্তি আছে। এখন শুভেন্দু অধিকারী গেলেন কবে বিজেপিতে? কবে গেছেন তরুণজ্যোতিবাবু? 2020। তাহলে 2011 থেকে 2020, 9 বছর শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকারের তদন্তকারী সংস্থার অধীনেই ছিলেন। ধরে নিচ্ছি বিজেপির ভিতরে চলে যাওয়ার পরে বোধহয় বিজেপি নানা রকমভাবে বাগড়া ডাগড়া দিয়েছে, করতে দেয়নি আপনাদেরকে। 9 বছর ধরে একজনকে চোর, দুর্নীতিগ্রস্ত জানা সত্ত্বেও, রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ নেতা হওয়া সত্ত্বেও, আপনি দেখুন, আমি আবার বলছি, সিআইডি তদন্ত করলো না। সেই সিআইডি তদন্ত করছে একটা বেসরকারি এজেন্সি মারফত বিজেপির 2 বিধায়কের বা 4টে বিধায়কের 4 জন পরিবারের লোক চাকরি পেয়েছে কিনা। পেয়ে থাকলে সেটাও খারাপ, সেটাও দুর্নীতি অবশ্যই, সেটাও ওই বুয়া ভাতিজা কালচার যেটা প্রধানমন্ত্রী বলছেন, নিঃসন্দেহে নিয়ে কোনো সন্দেহ নেই, তা বলে একটা ছোটো হয়ে যায় না। তা আমার প্রশ্ন, সিআইডি কি প্রায়োরিটি বোঝে? না, ক্রোনোলজিটা ভুল হয়ে যাচ্ছে, জানেন তো। যেমন সন্দীপার ক্রোনোলজি ভুল হয়ে গেল যে পার্থ চ্যাটার্জির ঘটনার পরিপ্রেক্ষিতে সিআইডি ওই কল্যাণী এমসের ঘটনাটা, কোনো এক মন্ত্রী, কোনো এক বিধায়কের কোনো এক কন্যাকে বারবার ডাকা হয়েছিল, তিনি যাননি, সেসব ঘটনা হয়েছে, সেগুলো হয়তো সন্দীপা খেয়াল করেনি বা মিস করে গেছে। কিন্তু তুমি যে যেটা না, সেটা তো পেপারেই প্রকাশিত। আমাকে বলতে দাও না, আমি তো বলে দিলাম, দায়িত্ব নিয়ে বলেছি তোমাদের একজন বিধায়কের, আমি নাম করতে চাইছি না, তোমরা বলে দেবে সেই বিধায়কের কন্যাকে ডেকেছিল, কবার ডেকেছিল, কবে ডেকেছিল, তুমি ডেট বলে দিও, তুমি ডেট বলে দিও, আমাকে বাকিটা শেষ করতে দাও। এটা প্রথম ব্রেক হয়েছিল মিডিয়াতে, এটা প্রথমবার ব্রেক হয়েছিল মিডিয়াতে, এবং রাজ্য সরকার সিআইডি অনেক পরে সেই অ্যাকশনটা নেয়। শুনুন, আমরা বলছি না সিআইডি খারাপ, কিন্তু সিআইডি কে বছরের পর বছর নিষ্কর্মা বানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেসের সরকার। আমরা বারবার বলেছি যে সিআইডি এবং রাজ্য পুলিশ যথেষ্ট ক্যাপেবল এক একটা বড় বড় ক্রাইম, বড় বড় কেসকে ক্র্যাক করার
জন্য, কিন্তু মাননীয় সরকার, তৃণমূল সরকার সিআইডির মতন অভিজ্ঞ সংস্থাগুলোকে, পুরনো সংস্থাগুলোকে, এবং যেই সিআইডি রাজ্যের মানে কি বলবো অনেকগুলো ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কাজ করতে পারে, এদেরকে নিষ্কর্ম বানিয়ে বসিয়ে রেখেছে। আপনি উত্তর দিতে চাইছেন, আপনি উত্তর দেবেন। আমি একবার অনির্বাণ বাবুর কাছে যাই। অনির্বাণ বাবু, আমার খুব গুরুতর প্রশ্ন এখানে, শুভেন্দু অধিকারীর মতো এত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রিসভার সদস্য, রাজ্য মন্ত্রিসভায় 2020 সালের ডিসেম্বর মাস পর্যন্ত, তাই তো তরুণজ্যোতি বাবু, তিনি দুর্নীতিগ্রস্ত, তিনি কোট আন কোট চোর তৃণমূলের ভাষায়, জানা সত্ত্বেও সিআইডি 9 বছর ধরে হাত, এটাই ভুল হচ্ছে অনির্বাণ বাবু প্লিজ, সিআইডি 9 বছর ধরে হাত গুটিয়ে বসেছিল, অনির্বাণ বাবু প্লিজ, সিআইডি 9 বছর ধরে হাত গুটিয়ে বসেছিল, সেই সিআইডি একটা বেসরকারি এজেন্সি মারফত তো কোট আন কোট বিরাট বড় একটা নিয়োগ দুর্নীতি ধরতে গেছে। আপনি বলুন তো সিআইডির প্রেরোগেটিভটা কোথায়? ঝাড়খণ্ডের সরকার বাঁচাচ্ছে বাঁচাক, কিন্তু আমাদের রাজ্যের সরকারের দুর্নীতিগ্রস্ত চোর মন্ত্রীদের হাত থেকে আমাদেরকে বাঁচাক, কেন বাঁচাচ্ছে না? কেন বাঁচায়নি 9 বছর ধরে? প্রথম কথা, শুভেন্দু বাবু নিজে বলেছিলেন 2012 থেকে অমিত শাহের সাথে তার যোগাযোগ আছে, তাতে সিআইডি কাজ করতে কোথাও অসুবিধা হলো? অনির্বাণ বাবু, আমি সময় নষ্ট করতে পারবো না আমার সময়, প্লিজ আমাকে টু দা পয়েন্ট উত্তর দেবেন। অমিত শাহর কথা দেখি রাজ্যে সিআইডি চলে, এখন চলছে, তাহলে অমিত শাহর নির্দেশে তদন্ত করতে গেছে এইমসে। 2 নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারীকে চোর তৃণমূল বলেনি, বিজেপি বলেছে। সাংবাদিক সম্মেলন করে বিজেপি বলেছে, বিজেপির হাতে তো সিবিআই আছে, ওরা কেন তদন্ত করছে না জিজ্ঞাসা করব। কিন্তু আমার প্রশ্ন, তৃণমূল কংগ্রেস তো চোর বলেছে, তৃণমূল কংগ্রেস তো চোর বলেছে। আমার বক্তব্য, আমার বক্তব্য না, প্লিজ অনির্বাণ বাবু, যেটা আপনাদের হাতে সেটা কথা বলুন, সেটা দায়িত্ব নিন। আমি ওদের কথাটা ওদেরকে জিজ্ঞাসা করবো, আপনি শুনতে পাবেন। অনির্বাণ বাবু প্লিজ, আপনি শুনতে পাবেন। আমি জিজ্ঞাসা করি কিনা তরুণজ্যোতি বাবুকে, আমি জিজ্ঞাসা করবো, কথা দিচ্ছি। আপাতত আমি যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দিন। 9 বছর ধরে রাজ্যের সিআইডি কি করছিল? কেন শুভেন্দু অধিকারীকে চুরি করবার, কোট আন কোট চুরি করবার সুযোগ দিয়েছে, দুর্নীতি করবার সুযোগ দিয়েছে? কেন? নিজেদের সঙ্গে ছিল, মানে সরকারের সঙ্গে ছিল। শুভেন্দু অধিকারী যে দুর্নীতির সাথে যুক্ত, এটা বিজেপির ভার্সন, মানে বিজেপি যাওয়ার পর জানতে পেরেছে তৃণমূল কংগ্রেস। তরুণজ্যোতি বাবু, তরুণজ্যোতি বাবু উত্তর দিন তো, তরুণজ্যোতি বাবু উত্তর দিন তো, কেন? আমরা আপনাদের সিবিআই না পারে খুনিদের ধরতে, আপনাদের দলের কর্মীদের রক্ষা করতে পারে না। দিলীপ ঘোষ বলেছেন দুর্নীতি তদন্ত করতে পারে না, ইডিকে আসতে হয়েছে। তার মানে আপনাদের সিবিআই তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধেও তদন্ত করতে পারে না। তারপরে একটা সময় আসে যখন তারা টুক করে আপনাদের দলে চলে আসে। প্রথম কথা হচ্ছে, আমরা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত শ্রদ্ধা করি। তো জলপাইগুড়ি, মনে হয় ভুল না করি, জলপাইগুড়ির মিটিং থেকে ভোটের আগে তিনি ঘোষণা করলেন, আমাদের ওই ছেলেটা আমাদের দলে ছিল, ওইদিকে গেছে, বন সহায়ক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করেছে, সেচ দপ্তরে দুর্নীতি করেছে, আমি তদন্তের নির্দেশ দিয়েছি। 1.5 বছর পার হয়ে গেল, কোথায় রেজাল্টটা কোথায়? সেই তদন্তের কি হলো? কে অ্যাপয়েন্ট হলো? রাজীব ব্যানার্জিকে কতবার ডাকা হলো? এবার অনির্বাণের কোশ্চেন হচ্ছে শুভেন্দুদাকে ডাকা হয়েছে কি হয়নি, তদন্ত হচ্ছে কি হয়নি? নারদা মামলায় শুভেন্দুদাকে যদি ভুল না করি আমি 3 বার ডাকা হয়েছে, 3 বার গেছেন। উল্টো দিকে আমার তো কোশ্চেন আছে, সৌগত রায়, যিনি সৌগত দাদু, যিনি টাকাটা নিয়ে বললেন যে নাতি তুমি তোমার নাম কি জানো, মানে তোমার যার কাছে টাকা নিয়ে নাম পর্যন্ত জানে না, আফরিন আলী, প্রসূন বন্দ্যোপাধ্যায়, এতগুলো লোক আছে যাদেরকে এখনো পর্যন্ত ডাকেনি। আমারও তো প্রশ্ন আছে, এদেরকে ডাকা হচ্ছে না কেন? নিশ্চয়ই ডাকা হবে। সেকেন্ড আরেকটা ব্যাপার আসছে, এতগুলো কথা পোস্টপল ভায়োলেন্স নিয়ে আসছে, নাটাই বা কেন? না 8 বছর ধরে ডাকছে, নাটাই বা কেন? তাহলে এখানে ছাগল অনির্বাণ চোর চোর বলছো, তা এটা বলো না। তুমি যদি শুভেন্দু দাকে বলো তাহলে সৌগত দাকেও বলো। সৌগত দাদু টাকা নিয়ে বলেছিল, ভাই নাতি তোমার নামটা কি জানো? সৌগত দাদু টাকা নিয়ে বলছে, নাতি তোমার নামটা কি? তুমি যাকে চোর বলতে আজকে আফরিন আলী, নামিয়ে দাও। আফরিন আলীকে চেনো? আফরিন আলীকে, এটাই তো প্রসূন বন্দ্যোপাধ্যায়কে, এগুলো চোর নয়। তুমি যাকে চোর বলেছিলে, আরেকটা এডিশন আছে একদম সঙ্গে, আমার ভাই লয়ার, উনি আইনজীবী, উনি এতগুলো কথা বলছেন, প্রতিহিংসার কথা বলছেন। দেখো, যে কটা সিবিআই তদন্ত হচ্ছে পশ্চিমবঙ্গে, একটাও কেন্দ্র সরকার থেকে করা হচ্ছে না, কোর্টের নির্দেশে হচ্ছে, প্রথম। সেকেন্ড, ওই যে বললো না কেন্দ্র আর মানে ট্রাই করছে, কোনো রাজ্য সরকার থাকবে না, আরে বাবা লটা তো চেঞ্জ হয়নি। অনির্বাণ একটা কাজ করুক, একটা নতুন আইন ড্রাফট করুক, ড্রাফট করে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দিই, যে রাজ্যের জন্য নিয়ে আসুক। ভাই আইনটা জানো, আইনজীবী হিসাবে বলছো, নিজেকে আইনজীবী যখন বলার সাহস দেখাচ্ছ, নিজে আইনটা জানো, তারপর আইন নিয়ে কথা বলো। আইন জেনে আইন নিয়ে কথা বলো, আইন না জেনে আইন নিয়ে কম চলে না। আইন না জেনে বিরোধী সমাজে বিরোধী ফল ফিরে আসছে বিতর্ক নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।
বিরতির পর ফিরলাম আমি। প্রদীপ্তবাবু আপনার কাছে আসবো। দেখুন অনির্বাণবাবুও শুনছেন, তারপর আমি লোকনাথবাবুর কাছে আসবো। দেখুন চায়ের দোকানের আড্ডায় অনেক কিছু বলা যায়, বলা হয়, সেগুলো স্টুডিওর আড্ডা তো মাঝে মাঝে উঠে আসে দেখেছি, স্টুডিওর তর্কে। এই সেরকমই একটা যুক্তি বলছি, কত কয়েকদিন ধরে অনেকবার শুনেছি। আজকে কলকাতা হাইকোর্ট শুনলো কিন্তু পাত্তা দিল না। গরু পাচার সংক্রান্ত জনস্বার্থ মামলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম যুক্ত করতে হবে, এই মর্মে একটা মামলা হয়েছিল। রমাপ্রসাদ সরকার অ্যাডভোকেট মামলা করেছিলেন, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল। মামলার আবেদনটা ছিল এইরকম যে বিএসএফ যেহেতু অভিযুক্ত, ফলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ থাকার পরেও কী করে গরু পাচার হচ্ছে, ফলে বিএসএফের যদি দায়িত্ব হয় তাহলে দায়িত্ব আছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরও। জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে এই সব মামলাগুলো গরু পাচার, কয়লা পাচার সবই তো কোর্টের নির্দেশে হচ্ছে তদন্ত, সেই কোর্টই মনে করছে অমিত শাহকে যুক্ত করার প্রয়োজন নেই। আমি জানি না আগামী কয়েকদিন আবারও তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা স্টুডিওতে এসে একই যুক্তি দেবেন কিনা, কিন্তু দেশের এই 3 পিলার, তার মধ্যে একটা পিলার খারিজ করে দিল। এবার প্রদীপ্তবাবু বলতে পারেন অন্য কোনো যুক্তি দিতে পারেন, কিন্তু আমার সেই ঘুরে ফিরে একটাই যুক্তি, চায়ের দোকানে যুক্তি দেবেন না, একটু যুক্তিযুক্তভাবে বলুন যে 9 বছর ধরে শুভেন্দু অধিকারীর দুর্নীতি আপনারা সহ্য করেছেন কেন, সিআইডিকে কাজে লাগাননি কেন? যুক্তির জন্য এখানে আমাকে আমি জিজ্ঞাসা করছি, স্বাভাবিক আমি শুনেছি কতদিন ধরে এই চায়ের দোকানের থেকে যুক্তি শুনেছি যে বিএসএফ চুরি করলে অমিত শাহকে ডাকা হয় না। এটা চায়ের দোকানের যুক্তি নয়, সেটা আমাদের বিরোধীরা আমাদের শিখিয়েছে। তাহলে রিপাবলিকে চাই খাচ্ছি না, কফি খাচ্ছি না। তাহলে কলকাতা হাইকোর্ট খারিজ করলো কেন? কোথাকার যুক্তি মনে হয়েছিল? খারিজ করেছে, তার পাল্টা সুপ্রিম কোর্ট আছে, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ খারিজ করেছে। দেখুন অনেক কেস, অনেক কিছু আছে যেটা আবার রিওপেন হয়েছে, আবার নতুন করে নতুন কেস হয়েছে, এখানে আইনজীবী রয়েছে, ও বলতে পারবে। অনেক ঘটনাক্রম অনেক রকম ভাবে ব্যাখ্যা করা যায়। আইনের যেমন নতুন দিক আছে, শাহবানু নিয়ে অনেক মামলা হয়েছে, আবার তার ব্যাখ্যা ও বিশ্লেষণ বিজেপি আলাদা করেছে, অনেক কিছু আছে। আমি এই ব্যাপারে আইনি ব্যাপারটাই ডুববো না। আমি সাধারণ সাংবিধানিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এবং ডেলি প্যাসেঞ্জারের পার্সপেক্টিভে বলবো, কারণ কি জানেন, ডেলি প্যাসেঞ্জারের পার্সপেক্টিভটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে শুভেন্দু অধিকারীর কথা বলি, তার আগে এটা বলি, শম্ভুনাথ কাউ থেকে শুরু করে, শম্ভুনাথ কাউ নামটা কেউ ভুলে যায়নি, সেই শম্ভুনাথ কাউ থেকে শুরু করে আজকে নদিয়ার একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, এই দুজনেই কিন্তু হচ্ছে তৃণমূলের একদম গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছে, যেটা মাটি মানুষের মূল জায়গা। তাদের কিন্তু এই সরকারের পুলিশই জেলে ঢুকিয়েছে, তারা দুর্নীতি করেছে, এবং সেইখানেই কিন্তু আমাদের বক্তব্য, আমরা জিরো টলারেন্সের জায়গাটা কৃষ্ণগঞ্জের বিধায়ক আমার জন্য তো রুদ্রনীলের মতন এখানে জেট প্লেন পাঠিয়ে দিচ্ছেন না আপনারা, ফলে আমাকে আরো সময় দেবো বলছি যে আপনাদের এই কৃষ্ণগঞ্জের সহকর্মী সত্যজিৎ বিশ্বাস দলের বিধায়ক, মনে পড়ছে নাম? মনে আছে তো নিশ্চয়ই নাম মনে। সোমনাথ কাউকে যখন মনে রেখেছেন ওকেও নিশ্চয়ই মনে রেখেছেন। সত্যজিৎ বিশ্বাসের খুনের তদন্ত সিআইডি হাতে নিয়েছে, করছে তো কি হয়েছে কিছু? সেই জন্যই তো আমরা বলছি, আমরা সেই জায়গাতেই বলছি। না দেখো আবার বলি ভাই প্লিজ আজকে প্রশ্নটা তো দুটো আছে, একটা প্রশ্নের উত্তর দিই। সত্যজিৎ বাবুর মানে খুনের সিআইডি রিপোর্ট না, এটা ভালো লাগছে, তুমি কি পড়েছো? বলেছে তো তাকে বেল নিতে হয়েছে, এই বলাতে এই দেখো চায়ের দোকানে যুক্তি কে দিচ্ছে, এবার তোমার নেত্রী বলেছে, যুক্তি থামাচ্ছ না, মুখ্যমন্ত্রী বলেছে, একমাত্র তুমি তোমার দলের একমাত্র পোস্ট বলেছে। আবারও বলছি, কার কথা শুনবো? তুমি যেটা বলছো সেটা ভুল বলছো, কথা শেষ করতে দায়িত্ব নিয়ে ভুল বলছো। কার কথা শুনবো? পোস্টের কথা, ল্যাম্প পোস্টের কথা? ল্যাম্প পোস্ট যদি হয়, ওই ল্যাম্প পোস্ট কিন্তু আলো দেয় না, পোস্টের কথা শুনবো, ল্যাম্প পোস্টে কারেন্টটাকে নিয়ে যায়, ল্যাম্প পোস্ট মূল অভিযুক্ত কে ছিল? আমি মেনে নিচ্ছি আমি ল্যাম্প পোস্ট, কিন্তু সেই অভিযোগের জায়গা থেকে কে কার বিরুদ্ধে কোথায় অভিযোগ করে তার লিস্টটা লম্বা, সেটা তুমি দিলীপ বাবুকে বা কামিনী কাঞ্চনকে গিয়ে জিজ্ঞেস করতে পারো। আমার প্রশ্ন অন্যখানে, শুভেন্দু অধিকারী যে পুরোটা নিজের অধিকারে রেখেছিল, সাংবাদিকদের ফোন করে যে বলতে পারতো আমি শুভেন্দু অধিকারী, আমার ফোন ধরছো না, তোমাকে কিন্তু পরে আমাকেই ফোন করতে হবে, যে পুরো সিস্টেমটাকে নিজের অধীনে রেখেছিল, আজকে সেই সিস্টেমের ফিল্টারটা উঠে গেছে। আমাকে না বলছি তো বলতে দাও, বলতে দাও, কারণ তিনি সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমটাকে পুরোটা অন্ধকারে রেখেছিলেন। এইটা চায়ের দোকানের যুক্তি নয় দাদা, এটা একেবারে চায়ের দোকানের যুক্তি একদমই নয়, একদমই নয়। তুমি যখন সিস্টেমে আছো, দাদা প্লিজ বলতে দাও, দাদা প্লিজ বলতে দাও, দাদা প্লিজ বলতে দাও, প্লিজ বলতে দাও। তুমি তো শুভেন্দু অধিকারী নিয়ে বলতে বলেছো, তুমি তো শুভেন্দু অধিকারী নিয়ে বলতে বলেছো। শুভেন্দু অধিকারী কোন রাজনৈতিক নেতার ক্ষমতা হয়নি 11 বছরে এসে আমার হাতে একটা টাকা গুজে দিয়ে যাওয়ার, নালে তোমাকে দেখে নেবো, নিতে না চাইলে কেউ দিতে পারে না। না তোমার কথা আলাদা কথা বলছি,
বলছি তো দাদা, আমাকে বলতে দাও, আমি কি বলছি সেটা শুনে নাও, প্লিজ শুনে নাও। না না, তুমি তো মধ্যিখানে ইন্টারাপ্ট করে দিচ্ছ, তুমি তো ইন্টারাপ্ট করে দিচ্ছ। আমি তো একটাই প্রশ্ন করছি, শুভেন্দু অধিকারী সিস্টেমের মধ্যে থেকে পুরো সিস্টেমটাকে ইন ডার্ক রেখেছিল, আজকে যখন সেই সিস্টেম থেকে বেরিয়ে গেল তারপরেই কিন্তু পরিষ্কার হয়ে গেল যে পুরো সিস্টেমটাকে, পুরো সিস্টেমটাকে। লোকনাথ বাবুর কাছে যাবো, 1 মিনিট না প্লিজ। আমি লোকনাথ বাবু প্রদীপ্ত বাবুর কথা যদি মেনে নিই তাহলে ধরে নিতে হবে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী না হয়েও সিআইডিকে পর্যন্ত অবশ করে দিয়েছিলেন, ডার্ক অবশ। লোকনাথ বাবু আইনজীবী হিসেবে কেমন লাগছে আপনার? আমি আমাদের আলোচনা মূল বিষয় যেটা ছিল, আলোচনার মূল বিষয় ছিল যে আজকে আদালতের যে রায় হয়েছে সেই রায়তে স্পষ্ট করে দিচ্ছেন যে আবার সিআইডি মুখ থুবড়ে পড়লো আদালতের সামনে। আগেই আমরা দেখেছি এবং শুনেছি যে আদালতের রায়তে বলা হয়েছে যে রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন রয়েছে। তার আবার একটা নজির আমরা দেখলাম, কারণ জোর করে সিআইডি নিজের জুরিসডিকশন ওভারস্টেপ করে দিল। এটা শুধুমাত্র একটা টেকনিক্যালিটি নয়, এটা যার এখতিয়ার নেই, এখতিয়ারের বাইরে গিয়ে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের আন্ডারে বহু ভুরি ভুরি প্রত্যেক রাজ্যে এরকম বিষয়গুলো যখন উঠে আসে, প্রত্যেক রাজ্যের পুলিশ এটিকে নিয়ে বেশ স্পষ্ট তাদের অবস্থান। কর্ণাটকে রয়েছে যেরকম, কর্ণাটকে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের আন্ডারে লোকায়ুক্তের পুলিশ তারা ইনভেস্টিগেট করতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট হলে কেন্দ্রীয় সরকারি সংস্থা, কেন্দ্রীয় সরকারি যারা রয়েছেন আধিকারিক, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারি সংস্থা এটাকে নিয়ে তদন্ত করবেন। এতে এই ওভার জেলাসনেসটা কেন? আজকে যদি দেখি, আজকে যারা রয়েছেন ক্ষমতাসীন দলে রয়েছেন রাজ্যের ওপরে, তারা যখন বলছেন যে তাহলে সিআইডি কেন তাদের মাথা নত করে তাদের এখতিয়ার টপকে কাজ করতে বাধ্য হচ্ছে, তাহলে কি প্রিমিয়ার সংস্থাগুলো একেবারে পরিণত হয়ে যাচ্ছেন একটি রাজনৈতিক বাতাবরণ যেটা সৃষ্টি হয়েছে তার মধ্যে তারা নিজেদেরকে দলদাস পরিণত করেছেন? তো সেক্ষেত্রে আদালতের সামনে সিআইডি, যাদের রাজ্য পুলিশের ব্যাপারে তো একই একটা বদনাম ছিল, সিআইডি কে নিয়ম আবার কিন্তু মুখ থুবড়ে পড়তে হলো। সিআইডি বলছেন যে অ্যাকিউজকে আমরা নোটিশ দিচ্ছি, আমরা তোমার বাড়ি যাব। অন্য জায়গায় আমরা কি দেখি, অ্যাকিউজকে নোটিশ দেয় 41-এ, বলে আপনারা আসুন তদন্তে, আপনাদেরকে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। এইখানে মিডিয়া টিডিয়া নিয়ে ঢাক ঢোল পিটিয়ে, এর উদ্দেশ্যটাই গোড়া থেকেই সাসপিশিয়াস। তো সেই জন্য সঠিক বেশ। এবার অনির্বাণ বাবু কিছু বলতে যাচ্ছে, অনির্বাণ বাবু বলুন। অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলুন। সেটা হচ্ছে সিআইডি নোটিশ দিয়েছে, বাড়িতে গেছে, ডেকেছে, খুব আপত্তি। শীতলকুচিতে যারা এসে খুন করে চলে গেছে দিল্লি ফেরত, তাদেরকে 6 বার সমন পাঠিয়েছে, তারা আজ অবধি এসে উপস্থিত হয়নি। তাদের আলমারির ডকুমেন্ট চেয়ে পাঠিয়েছে, আজ অবধি সেটা এলো না। ওটাই বা কি করে আসবে অনির্বাণ বাবু? অনির্বাণ বাবু ওটাই বা কি করে আসবে? তারাও তো কেন্দ্রীয় সংস্থার অধীনে চাকরি করেন। সিআইডিকে খুব খারাপ দেখছে। আজকে তো না মিথ্যার প্রশ্ন না, প্রসিডিউর মানা হয়েছে কিনা? প্রসিডিউর মানা হয়েছে কেন্দ্রীয় সরকারি কোন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এগেইনস্ট ইনভেস্টিগেশন করার ভুল বলেন কেন? কোন প্রসিডিউরে কোন অ্যাপ্লাই করেছেন? কোন প্রসিডিউরে অ্যাপ্লাই করেছেন বলুন? বলুন কোনটা বলুন? কোনটা বলুন? তিনজন কোন প্রসিডিউরের কথা বলছেন? আমার তিনজন কেন্দ্রীয় সংস্থার আপনি প্রশ্ন করেছেন, আমার তিনজন নেতা মন্ত্রী ওই ইনকাম ট্যাক্স আর ইডি নিয়ে যে মামলাটা করেছে, আপনারা এখানে দিনের পর দিন আপনারা শো করে যাচ্ছেন এবং পরিষ্কার মতে তাদের মেলাইন করা হচ্ছে। জিজ্ঞাসা করেছেন লুকানোর কি? আমার বক্তব্য আমি বলে দিই না তারা কি বেআইনি করেছে? এবার প্রশ্নটা হচ্ছে প্রসিডিউরাল কি তারা ভুল? যদি প্রসিডিউরাল ভুল না হয়, তাহলে দাদা প্রসিডিউরাল যদি ভুল না হয়, আমি বলছি তো তোমার কথা সত্যি, আমি এক্স্যাক্টলি মেনে নিচ্ছি তোমার কথা সত্যি, তাহলে শীতলকুচি মিথ্যে না, তাহলে শুভেন্দু অধিকারী মিথ্যে না, তাহলে আজকে যে কটা সিআইডি কেস করছে মিথ্যে না। শীতলকুচি মিথ্যে হবে কি করে? ভোট লুট করতে গেছে সেই লোকগুলোকে যদি গুলি চালিয়ে থাকে, সেটা মিথ্যে হবে কি করে? কেন মিথ্যে হতে যাবে? চন্দনবাবু এরকম এই কথা মিথ্যে বলতে পারে কখনো? এটা দেখে এমন অনেকটা মনে হচ্ছে সিআইডি পশ্চিমবাংলার তৃণমূলের হাতে আছে আর সিবিআই বা ইডি এগুলো বিজেপির হাতে আছে। বিষয়টা কিন্তু এরকম নয়। আমি আবার বলছি যে বাংলার সহ গোটা দেশের মানুষ তো এটা জানেন যে আমার 3টে প্রশ্ন। এক, নারদা সম্পর্কে বললেন, কিন্তু তার এথিক্স কমিটির মিটিং লালকৃষ্ণ আদবানি আজ পর্যন্ত ডাকেননি। এক। দ্বিতীয়, সব ফুলেই মুকুল হয়, দুখানে দু ফুল গুঁজে নিলেই দেখবেন জো জিতা ওই সিকান্দার, তার মামলা, তার কোর্ট, তার ভ্যানিশ, সব ভ্যানিশ হয়ে যায়। 2। 3, বিমল গুরুং অমিতাভ মামলিককে হত্যা করেছিলেন, কিছুদিন পশ্চিমবাংলায় থাকলেন,
কিছুদিন দিল্লি চলে গেলেন, দিল্লি থেকে ফেরত এলেন, পশ্চিমবাংলার সিআইডি এসকর্ট করলো, আর দিল্লিতে কার বাড়িতে ছিলেন সবাই জানেন। আজ পর্যন্ত অমিতাভ মালিকের মামলাটা কি হলো? তাহলে রাজনীতির ঘেরাটোপে আসলে একদিক থেকে সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, বিজেপি মনে করছে ইডি সিবিআই কে ব্যবহার করতে পারবো, আর এরা মনে করছে যেভাবে 4 বছর আগে মাটিতে পুঁতে দেওয়া একটা কঙ্কালে অন্তর্বাস দেখিয়ে সুশান্ত ঘোষকে জেলবন্দি করা হয়েছিল, কোর্টের নির্দেশে সুশান্ত ঘোষ পশ্চিম মেদিনীপুরে ফেরত এসছেন। এটা সিআইডি, সেই সিআইডি যে ভবানীপুরের পাশেই টেবিলের তলায় লুকিয়ে পড়েছিল বাইরের তৃণমূল কংগ্রেসের লোকেরা অ্যাটাক করেছিল বলে, সেই সিআইডি যাকে মির্জার জেলে রয়েছে। আমি সন্দীপের কাছে যাই। সন্দীপা, আমি অনেকগুলো ঘটনার কথা বললাম। সত্যজিৎ বিশ্বাস একটা খুনের তদন্ত, পশ্চিমবঙ্গে এই কৃষ্ণগঞ্জে তৃণমূল কংগ্রেসের হাওড়াতেও তপনবাবু আছেন, তৃণমূলের নেতা। হাওড়াতে তপনবাবু আছেন, তপনবাবু এখনো পর্যন্ত বিচার পায়নি বলেই তারা এখনো পর্যন্ত বলে যাচ্ছেন, যেটা নয় সিবিআই তদন্তের আওতায় তারা অ্যাপ্লাই করেছেন। আমার প্রশ্ন ছিল যে শুভেন্দু অধিকারী, আপনি ভাবুন কি গুরুতর অভিযোগ, প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা এখানে এসে অভিযোগটা করেন, আজও করেছেন সচেতনভাবে। বিপুল দুর্নীতিগ্রস্ত শুভেন্দু অধিকারী 9 বছর ধরে দুর্নীতি করলেন, তারপর চলে গেলেন বিজেপিতে। এই 2 বছরে তার বিরুদ্ধে কোনো তদন্ত না হওয়ার দায় যদি সিবিআই এবং বিজেপির হয়, তাহলে 9 বছর ধরে শুভেন্দু অধিকারীকে সেফ রুট দেওয়ার, পাসেজ দেওয়ার এবং এসকর্ট দেওয়ার দায়িত্বটা কার? রাজ্যের সিআইডি এবং তৃণমূল সরকারের ছিল কি সন্দীপা? আমি তো শুরুতেই সেটা বললাম, আমি তো তুললাম শুভেন্দু অধিকারীর পয়েন্টটা, যে কেন আমাদের প্রশ্ন তৃণমূল সরকারের কাছে, যে মাননীয়ার কাছে বিরোধীদের হাঁড়ির সব খবর থাকে, সেই মাননীয়া আজকে শুভেন্দু অধিকারীকে নিজের পুলিশ দিয়ে, নিজের মানে প্রশাসনিক ইয়ে দিয়ে ধরাতে পারছে, মানে ধরতে পারছেন না, কোনো লিগ্যাল মানে আইনি ইয়েতে যেতে পারছেন না, কাজে যেতে পারছেন না, মানে কিসের জন্য, কিসের বাধ্যবাধকতা? শুনুন, মাননীয়া একটা কথা বলেছিলেন কিছুদিন আগে, একটা সভায় বলেছিলেন যে উনি নাকি দয়া দাক্ষিণ্য দেখাচ্ছেন, ভদ্রতার খাতিরে নাকি উনি পূর্বতন সরকারের কাজগুলোকে, অন্যায়গুলোকে নাকি সামনে নিয়ে আসছেন না। বামফ্রন্টের কথা মেইনলি বলেছেন। আমি বলবো যদি অন্যায় হয়ে থাকে, যদি কেউ দুর্নীতি হয়ে থাকে, তাহলে সেটাকে প্রশ্রয় দেওয়া কোন ধরনের ভদ্রতা, সেটা মাননীয় বলুন আজকে আমাদেরকে। লোকনাথ বাবু, আপনার কাছে এবং তরুণজ্যোতির কাছে আমার যৌথ প্রশ্ন, আইনজীবী হিসেবে আপনারা প্রচুর জনস্বার্থ মামলা করেছেন এ রাজ্যে, আমাকে আজকে এই শোতে বসে একটা কথা দিতে পারেন? আপনারা একটা জনস্বার্থ মামলা করতে পারেন লোকনাথবাবু এবং তরুণজ্যোতি? আমি আমার পিসিআর টিমকে বলবো প্রদীপ্তবাবুকে সরিয়ে তরুণজ্যোতি এবং লোকনাথবাবুকে রাখতে একসঙ্গে উইন্ডোতে, দুজনে মিলে একটা কথা দিতে পারেন। প্রত্যেক দিন এই অভিযোগটা শুনছি, শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী থাকাকালীন এবং তৃণমূল কংগ্রেসে থাকাকালীন বিপুল অঙ্কের দুর্নীতি করেছেন। আপনারা কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তের জন্য একটা আপিল করতে পারেন হাইকোর্টে, যথাযথ সংস্থাকে দিই, যাকে মনে করবে কোর্ট। লোকনাথবাবু প্রথম উত্তর দেবেন, তারপর তরুণজ্যোতিবাবু। জানতে চাই, মানুষের টাকা চুরি গেলে কোন দলে আছেন নেতা জানার দরকার নেই, তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। তৃণমূল কংগ্রেস 9 বছর ধরে সিআইডি সহ ফেল করেছে। অর্থাৎ আপনারা যে দল করেন তাদের সরকার আছে, সিবিআই আছে, ইডি আছে, কোন সংস্থাকে দিয়ে তদন্ত করালে ঠিক হয় আপনারা ঠিক করবেন, হাইকোর্টে অ্যাপিল করবেন কিনা বলুন। লোকনাথবাবু উত্তর দিন প্লিজ। আজকে আমরা জানি না সিআইডি কি তদন্ত করছে বা রাজ্য পুলিশ কি করেছে। আমরা কয়েকটা জানি, রাজ্য পুলিশ বেশ কয়েকটা মামলা করেছিলেন তার বিরুদ্ধে, যেটি নিয়ে হাইকোর্ট থেকে তিনি রিলিফ নিয়ে এসছেন। এর পরবর্তী তার বিরুদ্ধে যেখানে যে সিবিআই তদন্ত হচ্ছে, সেই সিবিআই তদন্তের মতন হচ্ছে। রাজ্য পুলিশ তাকে বহু মামলায় জড়িয়ে রেখেছেন, বহু জায়গায়, সেখানে তিনি বহু মামলায় রিলিফ নিয়েছেন। তো এটা বলা যে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে না বা তার বিরুদ্ধে স্টেপস নেওয়া হচ্ছে না, এটা বলাটা ভুল। এবং রাজ্য পুলিশ যদি মনে করতেন বা রাজ্যের যদি তারা যারা ক্ষমতাসীন গোষ্ঠী রয়েছেন তারা যদি মনে করেন যে তার বিরুদ্ধে সত্যি কিছু থাকতো, এতদিন তারা ছেড়ে দিতেন না। তারা এতদিন ধরে তার বিরুদ্ধে আপনারা মামলা করতে আগ্রহী কিনা তরুণজ্যোতি বাবু বলুন তো? আপনি তো এতগুলো জনস্বার্থ মামলা করেন, এত দুর্নীতি নিয়ে, এরকম যখন একটা গুরুতর অভিযোগ উঠছে এবং তৃণমূল কংগ্রেস যখন কিছুতেই তদন্ত করবে না, ঠিক করে না, সিআইডি কেও দিয়েও করাবে না, ক্ষমতা থাকার সময় যখন শুভেন্দু অধিকারী ছিলেন সঙ্গে তখনও করায়নি, আপনারা কি চাইবেন করানো? ভিত্তি নিয়ে কিন্তু প্রশ্ন আছে, জিজ্ঞাসা করি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি নিয়ে আমরা মামলা করেছি। মামলা করার কথা প্রথম ক্ষেত্রে কমপ্লেনটা আমাদের পুলিশের কাছে করতে হয়। পুলিশ আমাদের কমপ্লেন পাওয়ার পর সেই দুর্নীতিগুলো নিয়ে তদন্ত করতেই পারতো। আমরা যখন দুর্নীতি নিয়ে কমপ্লেন করেছি তখন দুর্নীতি নিয়ে করেছি, কে দুর্নীতি করেছে সেটা নিয়ে করিনি। পুলিশ পদক্ষেপ নেয়নি কেন? পুলিশ তো পদক্ষেপ নিতে পারতো। এতগুলো বছর, 2011 থেকে এটা 2022, 11 বছর শুভেন্দুদা, তার মধ্যে 10টা বছর ছিল তৃণমূলের সাথে। তৃণমূল কোনো পদক্ষেপ কেমন নেয়নি কেন? আজকে একটা কথা আমি বলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কিছুক্ষণ আগে বললাম, যাকে আমরা অত্যন্ত
মানে দিদি বলে ডাকা হয়, দিদি তো খুব স্নেহের নাম, ভালোবাসার নাম। সে দিদি জনসভা থেকে বলছেন রাজীব বন্দ্যোপাধ্যায় চুরি করেছে, জনসভা থেকে বলছে রাজীব বন্দ্যোপাধ্যায় বন সহায়ক নিয়োগে দুর্নীতি করেছে। ফুডের ক্ষেত্রে ফুড ডিপার্টমেন্টের মন্ত্রী হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক, ফুড ডিপার্টমেন্টের নিয়োগে দুর্নীতি হয়েছে, মমতা বলেন, এটা মানুষ বলছে। পাবলিক সার্ভিস কমিশনে দুর্নীতি হয়েছে, মানুষ বলছে। পুলিশ কনস্টেবল নিয়োগে দুর্নীতি হয়েছে, মমতার দপ্তর। স্বাস্থ্য দপ্তরের নিয়োগে দুর্নীতি হয়েছে, মমতার দপ্তর। স্কুল নিয়োগে, কলেজ নিয়োগে দুর্নীতি হয়েছে, মমতার দপ্তর। তাহলে এগুলোতে পদক্ষেপ কেন হচ্ছে না? না, আপনারা উত্তর দিলেন না যে আমরা ইস্যু নিয়ে মামলা করি, আমি একটা কথা বলেই শেষ করব, চন্দনবাবু জানবেন ঘটনাটা, আমি একটা কথা বলেই শেষ করব, যার কথা বলে শেষ করব তাকে হয়তো রাজ্যের মানুষ ভুলে গেছেন, তার কারণ এই রাজ্যের রাজনীতির এক বিচিত্র চরিত্র, প্রচুর চুরি আর প্রচুর খুন না করলে রাজ্যের রাজনীতিকদের কাউকে কেউ মনে রাখে না, বা অভিযোগগুলো যদি অন্তত না থাকে। সৈফুদ্দিন চৌধুরীর কথা বলবো, দল আলাদা করবার পর পিডিএস নাকি সিপিআইএম এর ব্যবহৃত এবং কেনা একটি গাড়ি নতুন দলে নিয়ে গিয়েছে। সমীর পুততুণ্ডের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সৈফুদ্দিন চৌধুরীকে এক মিনিট চন্দনবাবু, আমি বুকের চন্দনবাবু শুনুন না, আমি বুকের পাটাটার কথা বলছি। সাংবাদিক সম্মেলন করে, সাংবাদিক বৈঠক করে সৈফুদ্দিন চৌধুরী একটা চ্যালেঞ্জ দিয়েছিল, হয় 24 ঘন্টার মধ্যে প্রমাণ করবেন যে সিপিআইএম থেকে দেওয়া কোনো গাড়ি আমরা চুরি করে নিয়ে এসেছি, অথবা আমি মানহানির মামলা করবো। পরের দিন থেকে অভিযোগটা থেমে গিয়েছিল। এইরকম বুকের পাটা নিয়ে যদি কেউ মামলা করতে পারে, না হলে শুধু তদন্তের নামে শুধু পাল্টা তদন্ত করবেন না, এই অনুরোধটা রইল। অনির্বাণের অগ্নিবাণ এখানে শেষ করছে, সঙ্গে থাকুন রিপাবলিক।